আজাদ আর মনি দুজনেই শারীরিক ব্যায়াম নিয়ে ব্যস্ত। তারা দুজনে উত্তেজনার চরম শিখরে পৌঁছে গেল। তাদের যেন দিন দুনিয়ার কোনো হুঁশ নেই। ওদিকে মেইন দরজার সামনে বারবার নক করতে থাকে সারোয়ার। সে নক করতে করতে হয়রান হয়ে যায়। তারপর সে আর থাকতে না পেরে খুব জোর একটা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। তারপর সারোয়ার তড়িঘড়ি করে বাসায় ঢুকে যায়। সেই ঢুকে দরজার সামনে দাঁড়িয়ে ভাবছে, মনির কিছু হয়নি তো? সে তো কোনো সময় এত দেরি করে না দরজা খুলতে। কোনো অঘটন ঘটেনি তো? সে অজানা ভয় নিয়ে তার বেডরুমের দিকে যায়। দরজার কাছাকাছি যেতেই সারোয়ার অশ্লীল আওয়াজ শুনতে পায়। সে আস্তে আস্তে দরজার ফাঁক দিয়ে উঁকি মারতে সরোয়ারের চক্ষু চড়ক গাছ। একটা মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তার মনে হচ্ছে পুরো দুনিয়াটা অন্ধকার। সে দেখছে তার স্ত্রী মনি তার বাবার অফিসের ম্যানেজার আজাদের সাথে প্রীতি ম্যাচ খেলছে। সে এক অনিবদ্ধ ম্যাচ। দু দলের দুজন দক্ষ প্লেয়ার একই সাথে খেলে যাচ্ছে। তারা এই ম্যাচ নিয়ে এতটাই ব্যস্ত যে সরোয়ার যে তাদের দরজার সামনে দাঁড়িয়ে আছে সেটা খেয়ালই নেই তাদের। হঠাৎ করে মনির চোখ পড়ে দরজার দিকে। সে আজাদকে ধাক্কা মেরে তার কাপড় চোপড় ঠিক করছে। আজাদ বলল, কি হলো বেবি? আমাকে এইভাবে ধাক্কা দিলে কেন? তুমি কি সুখ উপভোগ করছো না, নাকি আমার আদর তোমার ভাল লাগছে না? মনি ভয় ভয় চোখে আঙুল দিয়ে সারোয়ারকে দেখিয়ে দেয়। বাবলা সারোয়ারকে দেখে ভয়ে আটকে উঠে এবং দুজনে উঠে দাঁড়িয়ে পাশে যায়। ওর চোখে জল আর রাগ দুটোই প্রকাশ পাচ্ছে। সে আজাদকে থাপ্পড় দিতে থাকে। আজাদকে মারতে দেখে মনি বলে উঠল, এই তুই ওকে একদম মারবি না। নিজের স্ত্রীর মুখে এমন কথা শুনে সারোয়ার অবাক হয়ে গেল। ছি, তোমার মধ্যে কি সামান্যতম অপরাধ বোধ নেই? আমার স্ত্রী হয়ে তুমি অন্যজনের সাথে বিছানায় মেতেছিলে, আবার আমাকেই রাগ দেখাচ্ছ। মনি ভয়ঙ্কর ডেবিল হাসি দিয়ে বলল, তোকে এখন আর আমার ভালো লাগে না। কি আছে তোর মধ্যে? না আছে টাকা, না আছে স্ট্যাটাস, অথচ দেখ আজাদের মধ্যে সব আছে। তাই আমি এখন আজাদকেই ভালোবাসি। কথাটি সহ্য করতে না পেরে সারোয়ার মনির গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ছি, তুই এত বড় চরিত্রহীন। তোকে আজ পর্যন্ত ভালোবেসেছি ভেবে আমার লজ্জা লাগছে। মনি বলল, তুই আমাকে থাপ্পড় মারলি, থাকিস আমার বাবার ঘরে, আবার আমার গায়ে হাত তুললি কোন সাহসে? সারোয়ার অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। কি বলবে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মনি আবারও বলতে শুরু করলো, আমার বাসায় আমি যাকে খুশি তাকে নিয়ে মাস্তি করব, তাতে তোর কি? ও তোর স্ত্রী হই তাই এই অধিকার দেখাচ্ছিস? যা, তোকে ডিভোর্স দিয়ে দেবো। আমি আজাদকে বিয়ে করব। এখন বের হ তোর জিনিসপত্র নিয়ে, ফকিন্নির বাচ্চা। ও তুই কি নিবি? সবকিছুই তো আমার বাবার টাকার কেনা, বলে হাসি দিয়ে আজাদের সাথে হাতে হাত মিলায়। কথাটি শুনে সরোয়ারের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সরোয়ার বলল, আচ্ছা থাকো তাহলে তুমি তোমার এই অট্টালিকাতে। আসবো না কখনো অধিকার খাটাতে, বাসবো না কখনো ভালো তোমাকে। তবে বলে রাখি, একদিন কাঁদবে তুমি, খুব পাবে না আমায়। সেদিন বুঝবে আমি কি ছিলাম তোমার জীবনে। এই বলে সে বের হয়ে গেল। আজাদ হেসে বলল, কি রে, ও কি আবার ওয়াশরুমে গিয়ে আত্মহত্যা করবে নাকি? যেভাবে গেল তাতে তো তাই মনে হয়। মনি বলল, মরলে মরুক, দেখো না জানো ও তোমায় আঘাত করে কি হাল করেছে। জানোয়ার কোথাকার, আর আমাদের সুখেরও 12টা বাজিয়ে দিয়েছে। এই বলে দুজন দুজনের 4 ঠোঁট এক করে ফেলে। এইদিকে ওয়াশরুমে সরোয়ার মনির বাবার টাকায় কেনা কাপড় খুলে নিজের পুরনো কাপড় পরতে পরতে ওদের কথা শুনে। আর চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরতে থাকে। তবে এটা ভালোবাসার না, ঘৃণার বৃষ্টি। সরোয়ার মনে মনে বলতে থাকে, তাহলে কি আমার আর মনির ভালোবাসাগুলো মিথ্যে ছিল? আমাদের 4 বছরের ভালোবাসা? না না, আমাকে জানতে হবে। এই বলে সে বের হয়ে যায়। আজাদ আর মনি দুজনে একজনের কাঁধে একজন মাথা দিয়ে বসে আছে। সরোয়ার তাদের পাশে যেতেই ওরা দুজন দাঁড়িয়ে যায়। সারোয়ারকে দেখে মনি বলল, দেখো না আজাদ, আপদটা এখনো যায়নি। ও গেলে আমাকে আবার ভালোবাসা দিও। সারোয়ার মুখ ঘুরিয়ে বলল, মনি তোমাকে শেষ একটা প্রশ্ন করব, প্লিজ উত্তর দিও। মনি মুখ ভেঙচিয়ে, কি? তাড়াতাড়ি বলো। আমার জানুকে আদর করতে হবে। আচ্ছা তাহলে আমাদের ভালোবাসা কি মিথ্যে ছিল? 4 বছরের সম্পর্ক, ওটা শুধু আবেগ আর মোহ ছিল, আর কিছুই না। দেখলি না, এখন আমার আবেগ আর মোহ দুটোই কেটে গেছে, আর এখন আমি আজাদকে ভালোবেসে ফেলেছি। সারোয়ার অভিমান ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে, এ কি সেই মনি যাকে সে অন্ধের মতো ভালোবেসেছিল, যার জন্য শত কিছু ত্যাগ করতে হয়েছিল? না, এই সে মনি হতেই পারে না। তারপরে বলল, ও এটাই জানাচ্ছিল। আর হ্যাঁ, ডিভোর্স দেওয়া লাগবে না। আমি তো তোমাকে মন থেকে তালাক দিয়ে দিয়েছি। আর তাছাড়া যে স্বামীকে ছেড়ে অন্যজনের সাথে বেডে মাস্তি করতে পারে তার আবার ডিভোর্স লাগে নাকি? মনি বলল, না, আমার বিশ্বাস নেই তোর উপর। তুই যদি আবার স্বামীর অধিকার চাইতে আসিস, আবার সম্পত্তিও তো চাইতে পারিস। তার থেকে আমি ডিভোর্স পেপার দেই, তুই সই করে দে। আমি আগে থেকেই রেডি করে রেখেছি, দাঁড়া আমি নিয়ে আসছি। এই বলে সে রুমে চলে যায়। ডিভোর্স পেপারটি এনে বলল, নে সই কর, আর তাড়াতাড়ি যায় এখান থেকে। সারোয়ার হাসি মুখে সই করে দিল, কারণ তারা এখন প্রচুর ঘৃণা কাজ করছে স্ত্রীর উপরে। সই করে মনির হাতে দিয়ে বলল, প্লিজ তুই কখনো আমার জীবনে আর আসিস না। আগে আমার চোখে যতটুকু ভালোবাসা দেখেছিস, এখন থেকে তার চেয়ে 100 গুণ ঘৃণা দেখবি। এই বলে সারোয়ার বাসা থেকে বের হয়ে গেল এক অজানার উদ্দেশ্যে। ওরা দুজন সারোয়ারের কথায় হেসে উড়িয়ে দিল। আজাদ তার বাড়িতে এসে সোফায় বসে নিজে নিজে অট্টহাসি দিয়ে বলল, মনি তোর বাবা যে আমাকে অপমান করেছে,
আমি আজ আমার অপমানের বদলা নিয়েছি। দেখ কিভাবে তোর মেয়েকে তিলে তিলে মারি আর তোর সব সম্পত্তি আমার নামে করে নেই। খেল তো আভি শুরু হুয়া হে। তারপর আবারও হাসে। সরোয়ার সেই জায়গায় আসে যেখানে আসলে সরোয়ারের মন ভালো থাকতো, কিন্তু আজ এই জায়গায় আসার পরও সরোয়ারের মনটা যেন ভালো হচ্ছে না। সে তার আর মনির ফেলে আসা অতীতকে ভাবছে। দুজনেই রেস্টুরেন্টে বসা। মনি বলল, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া এক মুহূর্তে একা থাকবো কল্পনা করতে পারি না, প্লিজ চলো আমরা বিয়ে করে ফেলি। সরোয়ার বলল, দেখো সব ঠিক আছে, কিন্তু তুমি কোথায় আর আমি কোথায়? তোমার বাবার টাকার ক্ষমতার কাছে আমি কিছুই নয়। আমার তো থাকার জায়গাটাও নেই। কে বলেছে জায়গা নেই? তুমি আমার সাথে থাকবে, আমার বাড়িতে থাকবে। আমার বাবার এত ধন সম্পত্তি, সেগুলোর মালিক এখন থেকে তুমি। আমি বাবাকে তোমার কথা বুঝিয়ে বলবো। সরোয়ার আর কিছু বলতে না পেরে হ্যাঁ সম্মতি দেয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। সে তার মনের ভেতরে জিদ রেখে সামনে কিছু করার পরিকল্পনা করে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আজাদের কেমন প্রতিশোধ এবং সরোয়ারের কেমন পরিকল্পনা, মনির শেষ পরিণতি কি হচ্ছে তা দেখতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।